আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের চ্যাপ্টারটা পরমাণুর নিউক্লিয়াস। ওকে, তো এর আগে আমরা তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছিলাম। ঠিক তাপের ঘটনাসমূহ যেমন কমপ্লিট করেছি, আমরা ঠিক একই রকমের এই পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটিও আমরা কমপ্লিট করব। এখান থেকে যত রকমের থিওরি কোশ্চেন আসতে পারে পুরো থিওরি ক্লাসটা আলোচনা করব। তার সঙ্গে তোমাদের এখান থেকে অল্প কিছু ম্যাথ হয়ে থাকে, সেসব ম্যাথ নিয়েও আমরা আলোচনা করব। এবং এই চ্যাপ্টার থেকে বিগত বছর তোমাদের কীরকম কোশ্চেন এসেছিল বা এবছর তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বেই তোমাদের এই পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টার থেকে তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে সেটা একটু নিয়ে আলোচনা করে নিই। ওকে, আচ্ছা, একটু কালারটা নিয়ে নিই। ওকে, আমাদের চ্যাপ্টার যেটা শুরু করতে যাচ্ছি, যে পরমাণুর, এক মিনিট, পরমাণুর নিউক্লিয়াস। আচ্ছা, একে আমরা ইংলিশে বলে থাকি যে অ্যাটমিক নিউক্লিয়াস। ওকে, তো এই চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ 1 নাম্বারের একটি পেয়ে যাবে। এখান থেকে তাহলে 1 নাম্বার আসছে তোমাদের VSA, এখানে 1 নাম্বারের একটা থাকবে, এখান থেকে আমরা 1 নাম্বার পেয়ে যাব। এবং LA, এখানে তোমাদের 3 নাম্বারের একটা কোশ্চেন থাকবে, এখান থেকে আমরা 3 নাম্বার পেয়ে যাব। তো টোটাল এখানে 1+1+3 করলে আমরা পেয়ে যাচ্ছি যে 5 নাম্বার। তো এই পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা থেকে আমরা মাধ্যমিকে 5 নাম্বার পাবো। আর 5 নাম্বার কোথাও কিন্তু তোমাদের কম নয়, মাধ্যমিকে 1 নাম্বারও খুব গুরুত্বপূর্ণ। তো এটা একটা খুব সহজ একটা চ্যাপ্টার দেখতে গেলে। এবার দেখতে গেলে একটা কঠিনও চ্যাপ্টার, শুধু এটা বুঝবার বিষয়, এতে মুখস্থ করবার কিছু নেই। যদি বুঝতে পেরে যাও তাহলে একেবারে জলের মতো, আর কিছুই নয়। বুঝতে পারলে তুমি তোমার নিজের মতো করে উত্তর রেডি করতে পারো। তো এই চ্যাপ্টার যে পরমাণুর নিউক্লিয়াস, তো এই পরমাণুর নিউক্লিয়াস এই শব্দটির অর্থ আগে আমরা জেনে নিই, তারপরে আমরা এই চ্যাপ্টারটি শুরু করব। আচ্ছা দেখো, পরমাণুটা কি? আমাদের এখানে বলছে পরমাণু তার নিউক্লিয়াস। ওকে, আগে পরমাণুটা কি জেনে নিই। এই পরমাণু নিউক্লিয়াস সেটা তোমরা নিচু ক্লাসেও জেনে এসেছো, তবুও তোমাদের একটু বলে দিই। ধরো এই একটা বস্তু, ওকে, যে কোনো বস্তু ধরতে পারো তুমি, বই, খাতা, পেন, যা কিছু ধরতে পারো। যে কোনো বস্তুকে নেওয়ার পর তাকে ভাগ করলাম, তো ভাগ করতে এটা একটা অংশ চলে এলো, একে আমরা আবার ভাগ করলাম, এটা আর একটা অংশ চলে এলো, তো এই অংশটাকে আবারও একটা ভাগ করলাম, একটা অংশ চলে এলো, তো এই বস্তুটাকে আরও একটা ভাগ করলাম, আরও একটা বস্তু চলে এলো, একে আবারও ভাগ করলাম, আমরা আরও একটা বস্তু পেয়ে যাচ্ছি। তো এই যে বস্তুটা পাচ্ছি, একে যদি আমি আবারও ভাগ করি একটা ছোট্ট ক্ষুদ্র কণা পাবো। ঠিক এরকমই যে কোনো বস্তুকে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে আমরা পৌঁছে যাই যে সেই বস্তুটাকে আর ভাগ করা সম্ভব নয়। তাহলে ওই বস্তুটাকেই আমরা বলবো কি, যে পরমাণু। তাহলে এখানে বলা যায় যে এই যে পরমাণুটা, এই অসংখ্য পরমাণু নিয়ে একটা বস্তু তৈরি হয়। তোমাদের বই হোক, খাতা হোক, পেন হোক, চেয়ার টেবিল যাই ধরো না কেন, ওই বস্তুগুলো
অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে একটা বস্তু গঠিত হয়েছে। তাহলে এই হচ্ছে পরমাণু। তো এই যে জিনিসটাকে আমি যদি একটু বড় করে অঙ্কন করি তোমাদের বোঝানোর জন্য, ওই ছোট্ট পরমাণুটাকে একটু বড় করে তোমাদের দেখালাম। তো এই পরমাণুর মধ্যে আরও খুব ছোট্ট, মানে একেবারে মাঝখানে একটা কেন্দ্রক রয়েছে। যেমন আমরা কাঁটা কম্পাস দিয়ে বৃত্ত অঙ্কন করার সময় মাঝে কাঁটাটাকে রেখে চারপাশে পেন্সিলটাকে ঘোরানো হয়। ওকে, যেমন চারপাশে পেন্সিলটাকে ঘোরানো হয়, ওই বৃত্তটা যদি পরমাণু হয়, ঠিক মাঝখানের যে কেন্দ্রটা, ওই কেন্দ্রটা হয়ে যাবে কি, যে পরমাণু। ওকে, আচ্ছা, তো ওই কেন্দ্রটাকে যদি আমি একটু বড় করে দেখাই, এক মিনিট, ওই কেন্দ্রটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। আচ্ছা, বড় করে দেখাচ্ছি। এই এর ঠিক মধ্যিখানে প্রোটন থাকে, প্রোটনের চিহ্ন হয়ে থাকে প্লাস, এবং নিউটন থাকে। নিউটনকে আমরা এন দ্বারা চিহ্নিত করি, এর কোনো চিহ্ন নেই, না প্লাস না মাইনাস, এটা হচ্ছে নিস্তড়িত। ওকে, এই এন এর চিহ্ন হচ্ছে নিস্তড়িত। আর এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস ছিল। তো তার চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, যার চিহ্ন হচ্ছে মাইনাস। ওকে, তাহলে এই নিউক্লিয়াসের চারপাশে মাইনাস রয়েছে, মাইনাস অর্থাৎ হচ্ছে ইলেকট্রন, আর ঠিক মধ্যিখানে রয়েছে প্রোটন। তাহলে পরমাণুর নিউক্লিয়াস ব্যাপারটা কি বোঝা গেল? ওই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কে কী অবস্থান করে? প্রোটন অবস্থান করে এবং নিউট্রন অবস্থান করে। তাহলে আমরা পরমাণুর নিউক্লিয়াস এই ব্যাপারটা আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। তো এই পরমাণুর নিউক্লিয়াসটা কি, যেমন বোঝানো হলো তেমন পরবর্তী পেজে একটু লিখে নেওয়ার চেষ্টা করি। যে পরমাণুর, আচ্ছা একটা সংজ্ঞা বলে হেডিং দিই। সংজ্ঞা: পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশ পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণুর নিউক্লিয়াস বলে। পরমাণুর নিউক্লিয়াস বলে। তাহলে এই যে নিউক্লিয়াসটা তোমাদের দেখানো হলো, যেটা তোমাদের বললাম যে পজিটিভ থাকে, এবং এটা হচ্ছে কি সব থেকে ভারী অংশ। কার ভারী অংশ? পরমাণুর ভারী অংশ। ওকে, এটা হচ্ছে পরমাণু, ওই পরমাণুটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে কি নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের পরমাণুর নিউক্লিয়াস হয়ে গেল। আচ্ছা, এখানে আর একটু ছোট্ট করে লিখে দিই যে ঋণাত্মক আধানযুক্ত কণিকা ইলেকট্রন, যেটা তোমাদের আগেই বলেছি পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়ায় ইলেকট্রন। আর এটা হচ্ছে ঋণাত্মক হয়ে গেল। ধনাত্মক আধানযুক্ত
আধানযুক্ত কণিকা প্রোটন এবং নিস্তড়িৎ বা তড়িৎ নিরপেক্ষ কণিকা হচ্ছে নিউটন। তাহলে এখানে ছোট্ট করে একটু লিখে দিই যে ইলেকট্রন হচ্ছে কি, যে এর চিহ্ন হয়ে থাকে মাইনাস। আচ্ছা, প্রোটন হয়ে থাকে কি পি, এটার চিহ্ন হয়ে থাকে কি প্লাস, এবং হচ্ছে নিউটন, এটা হচ্ছে কোনো নয় শূন্য বলতে গেলে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস। বা পরমাণু নিউক্লিয়াসকে আরও যদি সহজভাবে বলতে চাই, যে পরমাণু নিউক্লিয়াস সমান প্রোটন প্লাস নিউটন, এই দুইজনকে একত্রে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। ওকে, তো আশা করছি পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটার মানে বোঝাতে পেরেছি। এখন এই পরমাণু নিউক্লিয়াসকে আমরা দুটি ভাগে ভাগ করব। ওকে, যে পরমাণুর নিউক্লিয়াস, একে আমরা দুটি অংশে ভাগ করব। একটা হচ্ছে তেজস্ক্রিয় বা তেজস্ক্রিয়তা, আর একটা অংশ হচ্ছে নিউক্লিয় শক্তি। তো একে আমরা 7.1 এবং হচ্ছে 7.2 দ্বারা চিহ্নিত করব। এই পরমাণু নিউক্লিয়াস হচ্ছে আমাদের 7 নম্বর চ্যাপ্টার। তো এখন আমরা আলোচনা করব যে 7.1, যে তেজস্ক্রিয়তা। ওকে, তাহলে এখন হেডিং দেওয়া যাক যে তেজস্ক্রিয়তা। তাহলে 7.1 যে তেজস্ক্রিয়তা। আচ্ছা, এই তেজস্ক্রিয়তাকে আমরা ইংলিশে বলে থাকি রেডিও অ্যাক্টিভিটি। ওকে, রেডিও অ্যাক্টিভিটি। আচ্ছা, এই রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করে সে সম্পর্কে আগে আমরা জেনে নিই। আচ্ছা, এর আবিষ্কারটা একটু চমৎকারভাবে আবিষ্কার হয়েছিল। ওকে, আচ্ছা, প্রথম পয়েন্ট তাহলে আবিষ্কারটা আগে দেখে নিই, তারপর তেজস্ক্রিয়তা জানব। তো তেজস্ক্রিয়তা যে কোনো একটা জিনিস হিসাবে ধরে নিতে পারো যে এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। এখন এক বিজ্ঞানীর নাম হচ্ছে হেনরি বেকারেল। ওই বিজ্ঞানী এক্স রশ্মির প্রতিপ্রভা সম্পর্কে আলোচনা করতে গিয়েছিল। প্রতিপ্রভা এটা নিয়ে সম্পর্কে একটু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছিল। তো এই এক্স রশ্মির প্রতিপ্রভা আলোচনা করতে যাওয়ার সময় এই তেজস্ক্রিয়তাটা আবিষ্কার করে। সেই বিজ্ঞানীটি তাহলে কে? যে ফরাসি বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীর নাম হচ্ছে হেনরি বেকারেল। আর এই ঘটনাটি ঘটেছিল 1896 সালে। আচ্ছা, এখানে প্রতিপ্রভা এই শব্দটার অর্থটা কি? যে আলোক নিঃসরণের প্রক্রিয়া। এই যে এক্স রশ্মি একটা অংশ থেকে নির্গত হবে, সেটাকেই আমরা এক কথায় বলি যে প্রতিপ্রভা, মানে আলোক নিঃসরণ প্রক্রিয়া। ওকে, তো এখন এখানে আমরা যেটা বুঝালাম তোমাদেরকে, তো সেটাই এখানে একটু অল্প ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে ফরাসি বিজ্ঞানী অতোয়ান, এর পুরো নাম অতোয়ান হেনরি বেকারেল বা
এই নামটাকে আমরা আরও একভাবে লিখে থাকি, বাংলাতে লিখে থাকি যে অতোয়ান অরি বেকারেল। তো ব্যক্তি এক, বাংলাতে লেখা হয় দু রকমই, তো এর ইংরেজি নামটা কিন্তু এক, অতোয়ান হেনরি বেকারেল। আচ্ছা, এই বিজ্ঞানী 1896 সালে তাহলে কি নিয়ে পরীক্ষা করতে গিয়ে আবিষ্কার করেছিল? এক্স রশ্মির প্রতিপ্রভা সম্পর্কে। প্রতিপ্রভা, আচ্ছা প্রতিপ্রভাটা কি একটু ব্র্যাকেটে লিখে দিই, যে এক ধরনের আলোক নিঃসরণ প্রক্রিয়া। যেমন তোমরা লাইট জ্বাললে লাইট থেকে এক প্রকার আলো নির্গত হয়, ওটা একটা প্রক্রিয়া, ঠিক সেই রকমই আলোক নিঃসরণ প্রক্রিয়াকে আমরা এক কথায় বলব প্রতিপ্রভা। তো সম্পর্কে গবেষণা করতে গিয়ে তেজস্ক্রিয়তার আবিষ্কার করে। ওকে, এই হচ্ছে আমাদের আবিষ্কার হলো। নেক্সট পরবর্তীতে জানবো যে তেজস্ক্রিয়তা কি। তাহলে পরবর্তীতে হেডিং দেওয়া যাক যে সংজ্ঞাটা কি হবে তোমাদেরকে আগে বুঝিয়ে দিই। ধরো এই একটা পরমাণু, এটা কেমন পরমাণু? এটা হচ্ছে উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস। এখন এই উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াসটা যদি কোনো কারণে দুটো অংশে বিভক্ত হয়ে যায়, ওকে, এই যে দুটো অংশে বিভক্ত হয়ে গেল, এই দুটো অংশ কেমন? যে নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস। ওকে, আচ্ছা এখানে জায়গাটা একটু ছোট্ট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস। তাহলে উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট একটা পরমাণুর নিউক্লিয়াস যদি কোনো কারণে বিভক্ত হয়ে নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস তৈরি হয়, তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই আমরা বলবো তেজস্ক্রিয়। ওকে, আচ্ছা প্রথমত আমাদের এই যে বড় উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু, এই পরমাণুটাকে আমরা বলে থাকি জনক পরমাণু। ওকে, জনক পরমাণু। আর এই দুটোকে আমরা কি বলবো? যে দুহিতা পরমাণু। একে জনক পরমাণু বলা হচ্ছে কেন? কারণ এই দুটো পরমাণুর জন্ম ঠিক এই বড় উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু থেকে। আর এদেরকে দুহিতা পরমাণু বলা হয়েছে কারণ জনক পরমাণু থেকে দুটো পরমাণু, ছোট ছোট পরমাণু সৃষ্টি হয়েছে বলে একে আমরা দুহিতা পরমাণু বলবো। আর এই যে পরমাণুটা,
এই যে পরমাণুর নিউক্লিয়াস, এটা কোনো না কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস। তো এই মৌলটাকে বলে থাকবো যে তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল, ওকে, বা যাই হোক, এই যে তেজস্ক্রিয় মৌল, এটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে এখানে আমরা সংজ্ঞাতে এটুকু বলতে পারি, যে ধর্মের জন্য উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে, ওকে, এই যে দুদিকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, এখানে আমরা স্বতঃস্ফূর্ত কথাটা বলবো কেন? কারণ নিজের থেকে স্বতঃস্ফূর্ত মানে ইচ্ছাকৃতভাবে বিভক্ত হয়। আর এই বিভক্ত হওয়ার সময় এক প্রকার রশ্মি নির্গত হয়, ওকে, এক প্রকার রশ্মি নির্গত হয়। এই রশ্মিকে আমরা বলে থাকবো কি তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি, তাহলে রশ্মি বা একে বিকিরণও বলতে পারি। তাহলে আরও একবার বলছি, যে ধর্মের জন্য সাধারণত উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস এবং এক প্রকার বিকিরণ নিঃসরণ করে, ওকে, একেই আমরা বলবো তেজস্ক্রিয়, বা এই তেজস্ক্রিয়তাকে আমরা প্রাকৃতিক বা স্বাভাবিক তেজস্ক্রিয়তাও বলে থাকি। তাহলে এই যে কথাটা বললাম, এটা সংজ্ঞা হিসাবে নেক্সট পেজে লিখে নেব। যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে। অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে ও এর সঙ্গে কি হবে? ও নতুন মৌল নয়, নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়। একে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা, বা একে আমরা কি বলতে পারি? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। বা স্বাভাবিক তেজস্ক্রিয়তা বলে। ওকে, এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার সংজ্ঞা হয়ে গেল। তো আমরা সেই চিত্রটাকে আরেকবার যাই। এখন আমরা এখানে জানব যে তেজস্ক্রিয়তা মৌল কী। আমরা তেজস্ক্রিয়তাটা কি খুব ভালোভাবে জানলাম, আরেকভাবে খুব সহজভাবে বলে দিই যে পরমাণুর নিউক্লিয়াস, কেমন পরমাণুর নিউক্লিয়াস? উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে এক প্রকার
বিকিরণ রশ্মি, ওই বিকিরণকে আমরা কি বলবো, যে তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। এটাও আমরা জানবো একটু পরে, আজকের হয় না হয় আমরা আগামীকাল আলোচনা করব। এক প্রকার বিকিরণ নিঃসরণ হয় এবং তার সঙ্গে নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর সৃষ্টি হয় বা পরমাণুর নিউক্লিয়াস সৃষ্টি হয়। এই পদ্ধতিটাকে আমরা বলবো কি, তেজস্ক্রিয়তা। এখন বলছিলাম এই যে তেজস্ক্রিয় মৌল, এই তেজস্ক্রিয় মৌলটা কি, যে মৌল থেকে তেজস্ক্রিয়তার সৃষ্টি হয় তাকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল। এখন এই মৌল, এই যে বড় মৌলটা দেখছো এটাও হচ্ছে তেজস্ক্রিয় মৌল, আর এই যে ছোট ছোট দুটো মৌল তৈরি হচ্ছে এরাও হচ্ছে কি, তেজস্ক্রিয় মৌল। তাহলে দু ধরনের মৌল সৃষ্টি হচ্ছে। তাহলে এটা হচ্ছে উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল, আর এই দুটো হচ্ছে কি, নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌল। আচ্ছা, তাহলে এখানে আমরা আলোচনা করে নেব, বা এখানে হেডিংটা দেওয়া যাক যে তেজস্ক্রিয় মৌল। তাহলে তেজস্ক্রিয় মৌলের সংজ্ঞা কি, যেসব মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাকে তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় মৌল বলে। এখন তেজস্ক্রিয় মৌল হচ্ছে কি, দু রকমের। আচ্ছা, যেমন তোমাদের উদাহরণস্বরূপ দিয়ে থাকি, উদাহরণ হচ্ছে আমাদের একটু কালারটা চেঞ্জ করি, উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল। আচ্ছা, উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল যেমন কি কি, ইউরেনিয়াম। আচ্ছা, ইউরেনিয়াম এর সংকেতটা কি আমরা সংকেত হিসাবেই জানবো, এটা হচ্ছে ইউরেনিয়ামের সংকেত। উচ্চ ভর বিশিষ্ট সংখ্যা বলতে এর ভরটা কত, 238.07। ওকে, এরকমই উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলের তেজস্ক্রিয় বিকিরণ হয়ে থাকে, সব মৌলের কিন্তু হয়নি। ওকে, আচ্ছা, এখানে আর একটা কথা বলাটা খুব জরুরি, যেটা তোমরা ক্লাস 9-এ জেনে এসেছো, যে প্রত্যেকটা মৌলের আইসোটোপ থাকে, আইসোবার থাকে। ওকে, তো এই যে ইউরেনিয়াম, এই ইউরেনিয়ামের যতগুলো আইসোটোপ রয়েছে তারা প্রত্যেকেই তেজস্ক্রিয় মৌল। তো এখানে আমরা এক কথায় লিখতে পারি যে ইউরেনিয়ামোত্তর সকল মৌলই তেজস্ক্রিয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইউরেনিয়াম একটা উদাহরণ হয়ে গেল। নেক্সট পরবর্তী উদাহরণ পোলোনিয়াম। একে আমরা PO দ্বারা চিহ্নিত করে থাকি, আর এর হচ্ছে ভর সংখ্যা কত হয়ে থাকে, 210। আচ্ছা, এটা পোলোনিয়াম হয়ে গেল। নেক্সট হচ্ছে থোরিয়াম। একে আমরা TH দ্বারা চিহ্নিত করি, এর ভর সংখ্যা হয়ে থাকে 232.03। এটা হচ্ছে থোরিয়াম হয়ে গেল। তো এগুলো হচ্ছে উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল। তো এখানে তোমাদের কি কি জানা প্রয়োজন, এই যে ভর সংখ্যাগুলো লিখে দিয়েছি এগুলো জানার প্রয়োজন নেই, মানে জেনে রাখতে পারো, এতে তোমাদের ক্ষতি কিছু নেই। কিন্তু তোমাদের এরকম পরীক্ষাতে আসবে না, হয়তো শুধু পরীক্ষাতে আসবে যে কয়েকটা
তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। সেখানে উচ্চ ভর সংখ্যাও কিছু বলবে না, সেখানে শুধু জিজ্ঞাসা করবে তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তো লিখে দিবে ইউরেনিয়াম এবং পোলোনিয়াম, থোরিয়াম, এগুলো হয়ে গেল। আর এর সংকেতগুলো জেনে রাখা প্রয়োজন। ওকে, আচ্ছা, এই নাম এবং সংকেত এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলের জন্য হয়ে গেল। নেক্সট হচ্ছে নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌল। তো নিম্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে কি কি রয়েছে, যে হয়ে যাবে লেড। এর নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ, বা সব নামগুলোই তোমাদের শোনা। আচ্ছা, এর ভর সংখ্যা হয়ে থাকে 207.21, এটা হচ্ছে লেড হয়ে গেল। তারপরে হচ্ছে অ্যাক্টিনিয়াম, একে আমরা AC দ্বারা চিহ্নিত করব। এর ভর সংখ্যা হয়ে থাকে 227। নেক্সট হয়ে থাকে কি রেডন, একে আমরা RN দ্বারা চিহ্নিত করব। এখানকার ভর সংখ্যা হয়ে থাকে 222। আচ্ছা, এখানে আমরা আর একটা ছোট্ট একটা কথা জেনে নিই, কোন কোন মৌলগুলোর তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় মৌল নামে পরিচিত। আমরা বলতে পারি যে বেশিরভাগ তেজস্ক্রিয় মৌলের ভর সংখ্যা বা একে আমরা কি বলে থাকি যে পারমাণবিক গুরুত্ব 206, বা কোনো কোনো বইয়ে 210ও লেখা রয়েছে, 210। এর বেশি হয়। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। 210 এবং পারমাণবিক সংখ্যা 82 এর বেশি হয়। মানে এই যে মৌলগুলো আমরা লিখেছি, দেখো ইউরেনিয়াম এবং পোলোনিয়াম, থোরিয়াম, লেড, অ্যাক্টিনিয়াম, রেডন, এদের প্রত্যেকের ভর সংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব 206 বা 210, কোনো কোনো বইয়ে 210ও লেখা রয়েছে, তাই তোমাদের এখানে 210ও দিয়ে দিলাম। আশা করছি 210 হবে না, 206ই হচ্ছে সঠিক হবে। তো বই হিসাবে আমিও পড়েছি যেমন, তোমাদেরকেও পড়াচ্ছি তেমন। এই 206-এর বেশি, দেখো প্রত্যেকেরই 206-এর বেশি। ওকে, 210 কিন্তু না, 210 যদি হতো তাহলে 207 এটা কিন্তু হতো না। মানে লেড হচ্ছে যে তেজস্ক্রিয় মৌল হতো না, কিন্তু লেড হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। এখান থেকেই বলছি যে 210 নয়, 206ই হবে। ওকে, যেমন হচ্ছে দেখো 227, এগুলো প্রত্যেকেরই ভর সংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি। তো এই এবং এদের পারমাণবিক সংখ্যাটা লিখিনি, পারমাণবিক সংখ্যা 82 এর বেশি হয়ে থাকে। ওকে, এই হচ্ছে আমাদের যে তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌল সম্পর্কে আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, যে তেজস্ক্রিয়তা কাকে বলে। আচ্ছা, প্রথম থেকে একবার বলে দিচ্ছি যে পরমাণুর নিউক্লিয়াস এর সংজ্ঞা, এটা তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে না, এটা তোমাদের চ্যাপ্টারের নাম, তাই তোমাদের এটা একটু বলে দিলাম। তো পরমাণুর নিউক্লিয়াস কি এটা একটু আমরা জানলাম, এবং তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিল, এবং তেজস্ক্রিয়তার সংজ্ঞা, এবং তেজস্ক্রিয় মৌল কি, তেজস্ক্রিয় মৌলের উদাহরণ, এই ছোট কয়েকটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আজকে আমাদের যেহেতু এই পরমাণু নিউক্লিয়াস এর চ্যাপ্টারটা প্রথম শুরু হয়েছে, তো আজকের ক্লাসটা একটু ছোট রাখছি।
তোমাদের আগামীকাল থেকে 45 মিনিট করে ক্লাসটা রাখবো। তো আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আজকে যেটা বোঝানো হলো অবশ্যই তোমরা একটু করে দেখবে বা একটু নিজেরা পড়ার চেষ্টা করবে, পড়ে তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আশা করছি তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা ক্লাসে আজকে নতুন ছিলে তাদের জন্য বলে দিই, ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে তোমরা ক্লিক করে তোমরা এই ক্লাসের পিডিএফটা পেতে পারো। ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর পিডিএফটা ওখানে আপলোড করা হয়, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, এবং আজকের ক্লাসে যদি কোনো শর্ট কোশ্চেন থেকে থাকে, তো শর্ট কোশ্চেন থেকে থাকে নয়, শর্ট কোশ্চেন আছে, এই শর্ট কোশ্চেনগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওখানে তোমরা মার্ক করে নিজেকে একটু ইমপ্রুভ করতে পারো। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।